নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে এলাম। আসলে এমন একটা বিষয় নিয়ে আজ কথা বলবো, যার কথা বলতে সত্যি খুব খারাপ লাগছে। আসলে সেই মানুষটির সঙ্গে আমার সাক্ষাৎকার নেওয়ার একটা সুযোগ হয়েছিল। তিনি যেদিন চলে যান, অর্থাৎ 12ই এপ্রিল, সেদিন আমি ফেসবুকে এই পোস্টটি করেছিলাম যে তার সঙ্গে সাক্ষাৎকারের গল্প আজ বলব, অবশ্যই বলব। তবে সেই মানুষটি, অর্থাৎ যে মানুষটিকে আমরা সবাই গায়িকা হিসেবেই জানি, তিনি তার জীবনে কতটা স্ট্রাগল করেছেন এবং কতটা স্ট্রাগল করে এই জায়গাটা পেয়েছেন, সত্যি কথা বলতে সেই বিষয়টা একটু না জানালেই নয়। অনেকেই হয়তো জানেন, তবে আবার অনেকেই হয়তো জানেন না। তাই আমি চাইছি আজ সেই বিষয়টি আগে আপনাদেরকে বলতে। আসুন একটা ছোট্ট প্রতিবেদন আগে। সঙ্গীত জীবনে দীর্ঘ ৫ দশক সেরা শিল্পীর দৌড়ে ছিলেন এই দুই বোন। ১৯৫৭ সালে নয়াদৌর, আশা, নবরঙ্গ, মাদার ইন্ডিয়া, দিল দেকে দেখো, পেইং গেস্ট প্রমুখ চলচ্চিত্রে একের পর এক হিট গান গেয়ে লতাকে হটিয়ে রাতারাতি বলিউডের শীর্ষস্থান পেয়ে যান আশা, যার পুরোটাই অপি নায়ারের বদৌলতে। ১৯৫৮ সালে হাওড়া ব্রিজ, কাগজ কে ফুল, ফাগুন প্রমুখ ছবির মাধ্যমে জয়যাত্রা অব্যাহত রাখেন। তবে বেশিদিন শীর্ষস্থান ধরে রাখতে পারেননি তিনি, কারণ অভিনয়ের ছাড়া বাকি সব প্রথম সারির সুরকারদের প্রথম পছন্দ ছিল লতা। তাই ১৯৫৯ সালেই পূর্বের ছন্দ ফিরে পান লতা। তবে ১৯৭০-এর দশকে লতাকে একেবারে হাড্ডাহাড্ডি টক্কর দেন আশা, কারণ লক্ষ্মীকান্ত পেয়ারেল যেমন লতাকে সব ছবিতেই প্রাধান্য দিতেন, তেমনি আর ডি বর্মন আর কল্যাণজি আনন্দজি প্রাধান্য দিতেন আশাকে। এছাড়া লতা যেমন হেমা মালিনী, রাখি, মমতাজ, মৌসুমী চ্যাটার্জির জন্য চিরস্থায়ী কণ্ঠ ছিলেন, তেমনি আশার কণ্ঠ আরোপ করা হতো জেনাতামান, পারভিন বাবি, রেখা ও শর্মিলা ঠাকুরের প্রতিটি ছবিতে। আশ্চর্যের বিষয়, লতা, আশা ও উষা ৩ বোন ছিলেন, আর তাদের গলার স্বর একদম একই রকম। একজনের স্বর শুনলে বোঝা যাবে না এটা কার স্বর। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর লতা মঙ্গেশকর সংসারের দায়িত্ব নিয়েছিলেন। তখন আশার বয়স মাত্র ৯ বছর। তিনি দিদিকে বরাবর সম্মান করতেন, কিন্তু ওই যে ছোটবেলার প্রেম, তিনি দিদির সেক্রেটারি গণপত রাও ভোসলেকে ভালোবেসে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করলেন, তাও মাত্র ১৬ বছর বয়সে। কিন্তু সেই প্রেমের বিয়ে টিকল না, তার বিচ্ছেদ হলো। কিন্তু মঙ্গেশকর থেকে ভোসলে হয়ে উঠলেন এই সময়ে। সেই থেকেই তিনি আশা ভোসলে হয়ে রইলেন আমৃত্যু অবধি। হ্যাঁ, ফিরে আসি সেই কথায়, ৩ বোনের স্বর এক। আশা তখন নিজের স্বরকে পরিবর্তন করার চেষ্টা করছেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন দিদির গলার স্বর আর তার গলার স্বর এক হলেও দিদির প্রাধান্য আগে প্রমাণিত। তাই তিনি নিজেকে স্বরকে পরিবর্তন করে ফেললেন, আর এখানে তাকে সাহায্য করলেন বিখ্যাত সুরকার ওপি নাইয়ার। অথচ শেষের দিকে তার নাম শুনলে রেগে যেতেন, যে আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছিলাম। সেটা পরে বলছি। ১৯৫২ সালে নাইয়ারের সাথে তার প্রথম দেখা, ছম 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 একটি গানের রেকর্ডিং হচ্ছে সেখানে। তারপর নাইয়ার আশাকে নিয়ে ১৯৫৬ সালে সিআইডি চলচ্চিত্রের গান গাওয়ান। তারপর নয়া দেওর ১৯৫৭, এই ছবির গানের মাধ্যমে জনপ্রিয়তা শুরু হয়। ১৯৫৮ সালে মধুবালা লিপে আইয়ে মেহরবান গানটির জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল। ১৯৫৯ সালে তারা প্রেমে ও পেশাদারি সম্পর্কে জড়িয়ে পড়েন। বলতে বাধা নেই, এই নাইয়ারই তাকে লতা মঙ্গেশকরের বিপরীতে কিভাবে গান গাইলে সেই গান জনপ্রিয় হবে সেটা শিখিয়েছিলেন। তারপর ১৯৬৫ সালে মেরে সনম ছবিতে মুমতাজের লিপে ইয়ে হ্যায় রেশমি জুলফো কা আন্ধেরা না ঘবরাইয়ে এবং যাইয়ে আপ কাহা জনপ্রিয়তা লাভ করে। কিসমত ছবির আও হুজুর তুমকো সিতারো মে লে চলু
এরপর 1964 সালে কাশ্মীর কি কালি ছবিতে দিওয়ানা হুয়া বাদল ও ইশারো ইশারো মে মোহাম্মদ রফির সাথে জুটিতে গানগুলি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তার সাথে নাইয়ারের জন্য শেষ গান ছিল 1974-এ প্রাণ যায় পর বচন না যায়। এরপর তিনি ও ওপি নাইয়ারের সাথে আর কোনোদিন কোনো কাজ করেননি। এখানেই তাদের সম্পর্কে ইতি টানেন দুজনেই। তবে তাদের সম্পর্কের মাঝে তাকে সঙ্গীত পরিচালক খৈয়াম 1948-এ বিবি ছবিতে প্রথম কাজের সুযোগ দেন। পরে দর্দ, ফির সুবাহ হোগি এবং সবচেয়ে উল্লেখ্য ছবি উমরাও যান, যেখানে আশা ভোসলে তার জীবনের বিখ্যাত গান গেয়েছিলেন রেখার লিপে, যা আজও সমাদৃত। এরপর তিনি সুরকার রবির সাথে কাজ করেছিলেন। সেখানে হলো ওয়াক্ত, চৌধুরী কে চাঁদ, গুমরাহ, বহু বেটি, চায়না টাউন, আদমি और इंसान, ধুঁধ ও হামরাজ। তবে চৌধুরী কা চাঁদ ছবিতে সুরকার চেয়েছিলেন পরিচালক ও প্রযোজক গুরু দত্তের স্ত্রী গীতা দত্ত গান গাইবেন, কিন্তু তিনি রাজি না হওয়ায় গুরুদত্ত নিজে আশাজিকে অনুরোধ করেন গান গাইতে। শেষে গানগুলি জনপ্রিয় হয়েছিল। 1957 থেকে 1962 সালের মধ্যে বলিউডের অন্যতম প্রখ্যাত সুরকার শচীন দেববর্মন তার প্রিয় শিল্পী লতা মঙ্গেশকরের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় তিনি তার পরিবর্তে আশা ভোসলেকে প্রধান নারী কণ্ঠে ব্যবহার করেন। কালা পানি, কালা বাজার, ইনসান, জাগ উঠা, লাজবন্তী, সুজাতা ও তিন দেবিয়া। এবার নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে তার জনপ্রিয়তা একজনের হাত ধরে হয়নি, তার পিছনে অনেকে ছিলেন। এবং তারপর এলেন রাহুল দেববর্মন, যাকে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। তখন তিনি 2 সন্তানের মা। 1966 সালে তাদের প্রথম কাজ তিসরি মঞ্জিল ছবিতে। পরবর্তীকালে ক্যাবারে, রক, ডিস্কো, গজল ও শাস্ত্রীয় সহ বিভিন্ন ধারার গান রেকর্ড করেন। 1970-এর দশকে আশা ও রাহুল বলিউডে পশ্চিমী ধারার গান নিয়ে আসেন ক্যারাভান ছবিতে, হেলেনের উপর চিত্রায়িত পিয়া তু আব তু আজা, হরে রাম হরে কৃষ্ণা ছবিতে, দম মারো দম, আপনা দেশ ছবিতে, দুনিয়া মে এবং यादों की बारात 1973-তে চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো গানের মধ্যে দিয়ে তাদের জুটি অমর হয়ে রয়েছে। কিন্তু রাহুলের অকাল মৃত্যুতে তিনি এতটাই শোকাহত হন যে তিনি গানের জগৎ থেকে দূরে সরিয়ে রাখেন নিজেকে। 1974-এ এ.আর রহমান তাকে আবার রঙ্গিলা ছবির প্লেব্যাকের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হন। সেখানে রঙ্গিলা রে ও তনহা তনহা ইহা পে জিনা, এই দুটি গানের সুর যা আজও সর্বোচ্চ মুখে মুখে ঘোরে। রহমানের সাথে তার অন্যান্য গানগুলো হলো তখক ছবির মুঝে রং দে, লাগানে উদিত নারায়ণের সাথে রাধা कैसे না জলে, তাল ছবির কहीं আগ লাগে, এরকম আরো অনেক ছবিতে তিনি রহমানের সুরে গেয়েছেন। এছাড়াও বাংলা ছবিতে তার গান বহুল জনপ্রিয়, যেমন নাচ ময়ূরী নাচ রে। 1958 সাল থেকে তার বাংলা জীবনের গান শুরু হয়। আকাশে আজ রঙের খেলা, কোন সে আলোর স্বপ্ন নিয়ে, আমি আপন করিয়া, আজ দুজনে মন্দ, মহুয়ায় জমেছে আজ, সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি, জানি না আজ যে আপন, বেশ করেছি প্রেম করেছি, কিনে দে রেশমি চুড়ি, শোনো মন বলি তোমায়। এরকম আরো অনেক গানের সম্ভার যা বলে শেষ করা যায় না। তার সাথে রবীন্দ্রসঙ্গীত তো আছেই। তবে 1977 সাল অবধি আশা ভোসলে 7 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপর তিনি বারণ করায় তাকে আজীবন সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও তিনি 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 18টি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 4টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং 2টি গ্র্যামি পুরস্কার লাভ করেন। 2000-এ দাদা সাহেব ফালকে পুরস্কার ও 2008 সালে ভারত সরকারের পদ্মবিভূষণ এবং 2018-তে বঙ্গবিভূষণ।
2021 সালে মহারাষ্ট্র রাজ্যের সম্মানে সম্মানিত হন। এত কষ্ট করে যে সম্মান তিনি অর্জন করেছিলেন, সেই সম্মান আমাদের দিয়ে গেলেন। তার বিশাল সুরের সাধনার সমস্ত স্মৃতি, যা আমরা আজীবন শুনতে পাব। তার গান কোনোদিন পুরনো হবে না, যতই দূরত্ব তৈরি হয়ে থাকুক। শেষ সময়ে লতা দিদি তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আপন কোনোদিন পর হয় না, তাই বোধহয় তাদের মৃত্যুর দিন রবিবার ধার্য ছিল। আর অবাক কাণ্ড, দুজনেই 92 বছরে আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু তৈরি করে গেলেন সুরের ইতিহাস। এরপর বলি আপনাদেরকে আমার সাথে আশা ভোসলে অর্থাৎ আশা ভোসলের সাক্ষাৎকার নেওয়ার সময় কি ঘটেছিল সেই কাহিনী। দেখলেন তো প্রতিবেদনটা? একটা মানুষ তার জীবনে দাঁড়ানোর চেষ্টা করে, অনেকে সাহায্য পায়, অনেকে সেই সাহায্য পায় না, কিন্তু প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল নিজেই ভোগ করেন, এটা আমরা সবাই জানি। তবে উনি কিন্তু সত্যি এমন একজন মানুষ যিনি নিজের ভাগ্যকে তৈরি করেছেন। সত্যি কথা বলতে আমার সালটা এখন ঠিক মনে নেই, আমি তখন কলকাতা টিভিতে ছিলাম। সেই সময় সাক্ষাৎকার নেওয়ার একটা সুযোগ হয়েছিল এবং মনে আছে এখনো, আমি গিয়েছিলাম সাক্ষাৎকার নিতে। তবে বরাবরই আমার এরকম একটা ছিল যে যখনই বম্বে থেকে কেউ আসতেন, চেষ্টা করতাম সবার আগে যেভাবেই হোক গিয়ে প্রথমে সাক্ষাৎকারটা আমি নেব। তারপর যে কজন পাবে পাবে, না পাবে না পাবে, কিন্তু আমার এই ইচ্ছেটা বরাবর ছিল এবং সেটা আমি করতাম। তো এরকম অনেকেরই সাক্ষাৎকার আমি নিয়েছি, যেটা সেদিন আমার সুযোগ হয়েছিল আশা ভোসলের সামনে যাওয়ার। যাই হোক, যখন তার সঙ্গে তার কাছে প্রথমে গিয়েছি, যেতেই ফার্স্ট জিজ্ঞাসা করেছিলাম, দিদি আপনি তো কলকাতায় এসেছেন, যেটা সবাই জিজ্ঞাসা করে, কলকাতার আপনার কি ভালো লাগে? তিনি বলেছিলেন, ভালো লাগে কলকাতার মানুষজনদের, কলকাতার এই কালচার, কলকাতায় সবাই কত সুন্দর গান গায়, রবীন্দ্রনাথের জায়গা, সেই জন্যই বোধহয় সবাই এত ভালো গান গায়, বলেই একটু হেসে উঠলেন। এবং তারপরে আমি না থাকতে পেরে বললাম, তো এখানকার কি খেতে আপনার ভালো লাগে? তখন অনেককাল আগেকার কথা আমি বলছি, সেই সময় তো তিনি আমাকে বলেছিলেন তখন যে এখানকার রসগোল্লা আমার ভালো লাগে, মানে রসগোল্লা উনি এটা বলেছিলেন। আর দই তো ঠিক আছে, মানে এখানকার মিষ্টি উনি পছন্দ করেন, সেটা বুঝেছিলাম। তারপর পঞ্চমদার সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম, তখন উনি বলেছিলেন যে পঞ্চমের হাত ধরে আমাকে অনেক কিছু শিখিয়েছে ও, এবং আমি ওর হাত ধরে সত্যি অনেক কিছু শিখেছি এবং এগিয়েছি। এবং সত্যিই তো পঞ্চমদার অনেকগুলো গান, যে গানগুলো কালজয়ী হয়ে রয়েছে তার সুরে, এবং তিনি নিজেও গাইতেন, তো দুজনে একসঙ্গে সেই গানও রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে সেই জুটিটা কতটা ছিল সেটা আমরা জানি, অবশ্যই জানি। আসলে আমি ভুল করেছিলাম তারপর একটি প্রশ্ন করে, যে প্রশ্নটার কথা আমার আজও মনে পড়ে এবং এটাই মনে হয় যে উত্তরটা আর কোনোদিন পাবো না। সেই প্রশ্নটা আপনাদের বলি। সেটা হলো, আমি তারপর জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো অভিনয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছেন, তো তার সম্বন্ধে যদি কিছু বলেন। বলার পরই দেখলাম আশাজির মুখটা গম্ভীর হয়ে গেল এবং তিনি এতক্ষণ আমার সঙ্গে যতটা ভালোভাবে কথা বলছিলেন, ঠিক একদম যেন ঘুরে গেল। তো বুঝতে পারলাম না কেন, যার হাত ধরে তিনি এত কিছু শিখেছেন তার সম্বন্ধে হতেই পারে তার কোনো ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে, কিন্তু তিনি তার সম্বন্ধে একটি কথাও আর বললেন না।
এবং আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিলেন এবং উঠে পড়লেন। এটা আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে গেছে। আমি জানি না আপনারা কেউ জানেন কিনা? সবই তো আকাশে বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে। অনেকেই অনেক কথা বলছেন, অনেক কথাই শুনছি। কিন্তু তার মুখ থেকে কথাটা শোনা হলো না। যে তার সঙ্গে তার কিরকম সম্পর্ক ছিল, তিনি তার কাছ থেকে কি শিখেছিলেন বা তার সম্বন্ধে কিছু তিনি আর বলেননি। এর ব্যতিরেকে আমি জানি না কোন সাংবাদিক কে কি তার কাছ থেকে পেয়েছে এবং আপনারা জানতে পারবেন। হয়তো আমিও জানতে পারবো। সেই আশায় রইলাম। তবে আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখনো সেই উত্তরটা খুঁজছি। কিন্তু আমি জানি সেই উত্তরটা আর কোনোদিন পাবো না। তিনি তো চলে গেলেন। ইচ্ছে ছিল যে যদি আবার দেখা হয় তাকে আমি একবার জিজ্ঞাসা করব। কিন্তু সেই সৌভাগ্য তো আর হলো না। তো যাই হোক, তাকে স্মরণ করে আমি একটা ছোট্ট গান গাইছি। দেখুন যদি আপনাদের ভালো লাগে। খুব সুন্দর গান, আমি গাই না। তাকে স্মরণ করে তার প্রত্যেকটা গান আমার ভালো লাগে। আর তাই জন্যই তাকে স্মরণ করে গাইছি। मेरा कुछ सामा तुम्हारे पास पड़ा है, वो सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे एक खत में लिपटी रात पड़ी है, वो रात बुझा दो, मेरा वो समा लौटा दो, वो रात बुझा दो, मेरा वो समा लौटा दो, मेरा कुछ सामा।